সো আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 4 করব, হুইচ ইজ নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিসে তেমন কোনো পড়াশোনা নাই, আমরা পড়াশোনা করব না, ডিরেক্ট ম্যাথে চলে যাব। হ্যাঁ, দেখো এই ডিসি সার্কিটের কয়েকটা ভাগ আছে। তো কেভিএল কেসিএল দিয়ে সব ম্যাথই করা যায়, তবে হচ্ছে তোমাদের যেহেতু এখন সার্কিট 1, তোমরা সেকেন্ড সেমিস্টারে আসো, বেসিক লেভেলে আছো, তো তোমাদের হচ্ছে যেই মেথড বলবে এই মেথড দিয়েই সলভ করবা, যেই মেথডের ম্যাথ যেখানে আছে এই মেথড দিয়েই সলভ করবা, সবগুলো কেভিএল কেসিএল দিয়ে সলভ করতে হবে না। যদি মেথড বলা না থাকে তাহলে তুমি যে কোনো মেথডেই সলভ করতে পারো, আর যদি মেথড বলা থাকে তাহলে ওই মেথডেই সলভ করতে হবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে ওটা একটা ক্যাটাগরি ছিল যে সার্কিট সিম্পলিফিকেশন, যেটাকে আমরা ডিসি মিক্স সার্কিট বলি, সিরিজ প্যারালাল যেখানে থাকে। তারপর হচ্ছে কেভিএল কেসিএল, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার থিওরেম চলে আসে। থিওরেমের মধ্যে কি কি? তোমার থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, ওকে, সুপারপজিশন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। থিওরেম হচ্ছে 4টা। এরপরে হচ্ছে আসে অ্যানালাইসিস। অ্যানালাইসিসের মধ্যে আসে তোমার নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস তোমাদের সার্কিট 1-এ নাই, হ্যাঁ, এটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশনে আছে। তো ওই মেশ অ্যানালাইসিস কিছুটা হচ্ছে তোমার কেভিএল কেসিএল আমি যেভাবে করাইছি না, কেভিএল কেসিএল আমি যেভাবে করাইছি এটাই মেশ অ্যানালাইসিস। ঠিক আছে, বুঝতে পেরেছো বাচ্চারা? তো আমরা আজকে 4 অধ্যায়, 4র্থ অধ্যায়ে হচ্ছে আমরা নোডাল অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করব, এবং 5ম অধ্যায়ও পড়বো আজকে। 2টা অধ্যায় শেষ করে দেওয়ার চেষ্টা করব, কারণ অধ্যায়গুলো খুবই ছোট ছোট, কোনো থিওরি বা রচনামূলক তেমন নাই। জাস্ট আমরা 4র্থ অধ্যায়ে তো কিছুই নাই, জাস্ট নোডাল অ্যানালাইসিসের থিওরেম নিয়ে আলোচনা করছে আর ডিরেক্ট ম্যাথ শুরু হয়ে গেছে। তো আমরা ম্যাথেই চলে যাব ডিরেক্ট। 4র্থ অধ্যায়ে একটা ম্যাথ করে আমরা 5ম অধ্যায়ে চলে যাব। হ্যাঁ, 5ম অধ্যায়ে স্টার ডেল্টা কনভার্সন। তোমাদের তো স্টার ডেল্টা কনভার্সন পড়াইছিলাম, তাই না? হ্যাঁ, আমি হচ্ছে আজকে হচ্ছে প্রুফ দেখাই দিব যে আসলে সূত্রগুলো কিভাবে আসছে। ঠিক আছে, ওই যে স্টার ডেল্টা কনভার্সন কিভাবে করতে হয় আসলে সেটার একটা প্রমাণ আছে, 2টা প্রমাণ আছে, স্টার থেকে ডেল্টা, ডেল্টা থেকে স্টার। প্রমাণগুলো খুবই সহজ, প্রমাণগুলো করার চেষ্টা করব 2টা, এরপর ম্যাথ করাই দিব। ঠিক আছে, সো আজকের চ্যাপ্টার 4 যেটা আছে সেটা হচ্ছে তোমার কি, নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিসে আরেকটা আছে, সেটা হচ্ছে সুপার নোড। হ্যাঁ, মেশ অ্যানালাইসিসে আছে সুপার মেশ। এগুলো তোমাদের সিলেবাসে নাই, আমি বই ঘেটে দেখলাম পাইলাম না, তো এগুলো একটু কঠিন। তো এগুলো যেহেতু নাই তাহলে এত প্যারা নেওয়ার দরকার নেই, কিন্তু এগুলো কিন্তু ডুয়েটের সিলেবাসে আছে। ঠিক আছে, নোডাল সুপার নোড, সুপার মেশ। হ্যাঁ, যদিও তোমাদের সার্কিট 1-এ নাই। ওই যে একজন বলছিল না যে ইলেকট্রিক্যালের একজনকে জানি জিজ্ঞেস করছিল যে ইলেকট্রিক্যালের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্ট পড়লেই কি ডুয়েট অ্যাডমিশনে হয়ে যাবে কিনা। আসলে এটা 60% হয় আর কি, আর 40% তোমাকে অ্যাডমিশনের কোর্স করে বা কোচিংয়ে ক্লাস করে বা ভাইদের কারো ভাইদের ডুয়েটিয়ান ভাই থেকে গাইডেন্স নিয়ে পড়তে হবেই। আসলে তুমি যদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের হও, তুমি ডিপার্টমেন্টের বই পড়ে নিলা, একবারে সব কিছু ফুলফিল হয়ে যায় না। হ্যাঁ, তুমি গ্র্যাজুয়েশন করবা, বিএসসি ইঞ্জিনিয়ার হবা, বিচি ইঞ্জিনিয়ার হবা, হ্যাঁ, তোমাকে তো কিছু পায়ের ঘাম মাথায় উঠাইতেই হবে নাকি? নোট তো বুঝো না? নোট কি বুঝো তোমরা? নোট আমি পড়াইছিলাম না, নোট কাকে বলে, লুপ কাকে বলে, মেশ কাকে বলে, এগুলো পড়াইছিলাম না 2য় অধ্যায়ে? নোডাল অ্যানালাইসিস এটা হচ্ছে কেসিএল ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে মেশ অ্যানালাইসিস যেটা আছে এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট? কিছুক্ষণ আগে বলছি কেভিএল ডিপেন্ডেন্ট, তাই না? কেভিএল আর মেশ অ্যানালাইসিস একই জিনিস। হ্যাঁ, আর কেসিএল তোমার হচ্ছে তোমার হচ্ছে নোডাল অ্যানালাইসিস করতে কেসিএল লাগে। কেসিএল কি বুঝো তো নাকি? আর হচ্ছে I = V/R, এই সূত্রটা লাগে। এই 2টা কেসিএল লাগে আর V/R, এই সূত্রটা লাগে। এই 2টা সূত্রের উপর ডিপেন্ড করে মূলত তোমার নোডাল অ্যানালাইসিস তৈরি। হ্যাঁ, তোমার থেভেনিন থিওরেম বা নর্টন থিওরেম বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম দিয়ে তুমি কি বলে যত সহজে না ম্যাথ করতে পারবা, তার থেকে অনেক বেশি সহজে
ম্যাথ করতে পারে হচ্ছে এই নোডাল অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিসকে আমরা কেভিএল বলি সংক্ষেপে, হ্যাঁ, কেভিএল অ্যানালাইসিস বা ভোল্টেজ ল অ্যানালাইসিস, আর এটাকে কেসিএল অ্যানালাইসিস বলি। যারা এক্সপার্ট আছে সার্কিটের উপর বা হচ্ছে তোমার কি বলে হায়ার স্টাডি করে বা পড়ে, হ্যাঁ, তারা এই দুইটা অ্যানালাইসিসই ব্যবহার করে, একটা কেভিএল আর একটা হচ্ছে তোমার কেসিএল বা নোডাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। ঠিক আছে, তো মেশ অ্যানালাইসিসটা আমি ব্যবহার করি বেশি, নোডাল অ্যানালাইসিসটাও ভালো, তবে এই কারেন্ট সোর্স থাকলে আমি নোডালই ব্যবহার করি আর কি। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে যে নোডাল অ্যানালাইসিসে কি কি লাগবে, কেসিএল লাগবে আর হচ্ছে I = V/R লাগবে। নোডাল অ্যানালাইসিসের প্রথম করণীয় কি, সার্কিট সলভ করতে হলে কি করতে হবে আমার, করণীয় হচ্ছে প্রতি নোডকে ভোল্টেজ সোর্স ধরে নিতে হবে, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গ্রাউন্ড সার্কিটের নিচে গ্রাউন্ড বা রেফারেন্স নোট যেটার মান হচ্ছে 0 ভোল্ট ধরে নিতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রতি নোডে কেসিএল ফেলে, মানে কারশফ কারেন্ট ল ফেলে সলভ করতে হবে। কেসিএল ফর্মুলা বলো। হচ্ছে নোডাল অ্যানালাইসিস পড়বো, নোডাল অ্যানালাইসিসে করণীয় হচ্ছে এগুলাই। প্রথমে কি করব, প্রত্যেকটা নোডকে আমরা কি ধরে নিব, ভোল্টেজ সোর্স ধরে নেব। ঠিক আছে, এখানে নোড কোনটা বলো তো দেখি, এটা একটা নোড না, এই নোডটা কেন হইলো, এটা দেখো এই কারেন্ট সোর্সের মিলিত প্রান্ত, এটা এখানে রেজিস্ট্যান্স আসছে, এখানে হচ্ছে তোমার কি আসছে বলো, 4 ওহম আসছে, 8 ওহম আসছে, 2 ওহম আসছে, এই সবগুলাই এই প্রান্তকে নোড ধরে নেওয়া মানে এই পুরোটাই নোড ধরে নেওয়া না, এই সবগুলো যেহেতু শর্ট আছে, তো এখানে যদি V1 বলি, এখানেও V1 হবে কি না, ওকে। তা আমি প্রথম করণীয় কি, প্রতি নোডকে আমরা ভোল্টেজ সোর্স ধরে নিব। তো এই নোডকে আমরা V1 ধরে নিলাম। ঠিক আছে, এটা একটা নোড না, এই নোডকে V2 ধরে নিব, এটা একটা নোড না, এই নোডকে আমরা V3 ধরে নিব। ঠিক আছে, দেখো এই নোড V3 মানে এটাও V3, এটাও V3, তাহলে দেখো এই প্রান্তগুলো কিন্তু এই নোডেই তুমি চাইলে এভাবে না লিখে, তোমার যদি ডাউট হয় এভাবে লিখে দিতে পারো। ঠিক আছে, তাহলে একটা নোডেই আসছে কি না, ওভাবে লেখা এভাবে লেখা সেম কথা কি না, এখানে একটা নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড হয়েছে কিনা, নোড 3টা হয়েছে কিনা, ওকে। আর নিচে একটা নোড হয় না, নিচে সবগুলা প্রান্ত একসাথে শর্ট করা না, তো নিচের প্রান্তটাকে আমি গ্রাউন্ড ধরে নিব। নোডাল অ্যানালাইসিসে অঙ্ক বা ম্যাথ করতে বললে যদি কোনো আদর্শ টিচার হয়ে থাকে, সে অবশ্যই নিচে গ্রাউন্ড দিয়ে নিবে, মানে ম্যাথের কোশ্চেনেই তুমি গ্রাউন্ড দেয়া থাকবে। আর যদি না দেয়া থাকে তখন কি ধরে নিবা, গ্রাউন্ড ধরে নিতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? তো এই গ্রাউন্ড মানে কি, এই প্রান্তেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট। দ্বিতীয়টাও গেল, সার্কিটের নিচে গ্রাউন্ড বা রেফারেন্স নোড ধরে নিব, যেটা = 0 ভোল্ট। এখন কি করতে হবে, আমাকে কেসিএল প্রয়োগ করতে হবে, তাই না? কেসিএল কি প্রয়োগ করার আগে আমি হচ্ছে ভোল্টেজ কারেন্ট বিবেচনা করে নেই। তো এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা তো দেয়াই আছে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, হ্যাঁ। এই জায়গার কারেন্টকে আমি I1 ধরে নিলাম,
এটার কারেন্টকে আমি I2 ধরলাম, এটার কারেন্টকে আমরা ধরলাম I3 ধরলাম, এটার কারেন্টকে ধরে নিলাম I4। ও না, এটা তো দেয়াই আছে 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটার কারেন্ট তো দেয়াই আছে 3 অ্যাম্পিয়ার। ওকে, তারপর এটার কারেন্টকে আমরা ধরে নিব কি I4, এটার কারেন্টকে আমরা ধরে নিব I5, হ্যাঁ, এটার কারেন্টকে আমরা কত ধরে নিব I6। সবগুলা শাখায় কারেন্ট ধরে নেওয়া হয়ে গেছে না? এই যে V1 V2 V3 বের করতে হবে, ঠিক আছে। তো আমার কি করতে হবে, করণীয় এখন কি বললো দেখি, কেসিএল দিতে হবে না? প্রথমে আমরা কেসিএল দিয়ে নেই, হাতে কালি ভরে শেষ। কেসিএল অ্যাট নোট V1, আমরা এই নোডে কেসিএল দিব। তো এই নোডে আগত কারেন্ট কি কি বলো তো দেখি বাচ্চারা? 5 অ্যাম্পিয়ার, আর কোনো আগত কারেন্ট নাই। তুমি চাইলে এই যে কারেন্টের ডিরেকশনগুলো না, এই কারেন্টের ডিরেকশনগুলো তুমি চাইলে ইচ্ছা মতো দিয়ে নিতে পারো, এগুলোও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি তো ইচ্ছা মতো দিয়ে নিছি। এই যে তুমি এই কারেন্ট চাইলে এটা উপর দিকেও ধরে নিতে পারো বা নিচ দিকেও ধরে নিতে পারো, এটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তো যেগুলো আবার কারেন্ট সোর্স যেগুলো আছে সেগুলোর ডিরেকশন যেদিকে, এগুলোই ধরে নিতে হবে। কারেন্ট সোর্স থাকলে কারেন্ট সোর্স অনুযায়ী ডিরেকশন ধরে নিতে পারবো। তো আগত কারেন্ট 5 অ্যাম্পিয়ার, নির্গত কারেন্ট আছে I1 বের হয়ে যাচ্ছে এই দিক দিয়ে, I2 বের হয়ে যাচ্ছে এই দিক দিয়ে, তারপর I3 বের হয়ে যাচ্ছে এই দিক দিয়ে, আর হচ্ছে 3 ওহম 3 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই নোডে কয়টা কারেন্ট? 5 অ্যাম্পিয়ার, I1 I2 I3, আর হচ্ছে 3 অ্যাম্পিয়ার। হয়ে গেছে। 5 মাইনাস I1 কি হবে? I1 এর ভোল্টেজ কি? এই V1 মাইনাস 0, এই যে I1 এর যদি ভোল্টেজ বের করি কি হবে? এই জায়গায় হচ্ছে ভোল্টেজ, আর এই জায়গার এই টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স করলে হবে না? তো এখানকার ভোল্টেজ হচ্ছে V1 ধরে নিয়েছি আমি, আর নিচের ভোল্টেজ কত? 0। V1 মাইনাস 0 ডিভাইডেড বাই কত? 4। এটাই কোশ্চেন, আমি I1 লিখতে পারি কিনা? এই যে I1, এটা I1 না? I1 এর এই প্রান্তের ভোল্টেজ V1, এই প্রান্তের ভোল্টেজ 0 ভোল্ট না? দেখো তো। আর রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 4 ওহম। তো ভোল্টেজ বের করার সূত্র হচ্ছে ভোল্টেজ ইকুয়ালস টু স্টার্টিং ভোল্ট মাইনাস এন্ডিং ভোল্ট। এটাই তো ওহমের সূত্র ছিল। ওহমের সূত্র তোমরা ভালো করে পড়ো না, এই জন্য এই অবস্থা। ওহমের সূত্র ছিল একটা কন্ডাক্টরের দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য V1 মাইনাস V2 অর্থাৎ প্রথম প্রান্ত শুরুর প্রান্তের ভোল্টেজ শেষ প্রান্তের ভোল্টেজের পার্থক্য এর কারেন্টের, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক। এটা ওহমের সূত্র ছিল না? বিভব পার্থক্যের সমানুপাতিক, এরকম সূত্র ছিল কি না? ওকে, তো ভোল্টেজ মূলত হইল স্টার্টিং মাইনাস এন্ডিং। স্টার্টিং, এখান থেকে কারেন্ট আসা শুরু হয়েছে এই জায়গা থেকে, এই নোড থেকে গেছে কোন পর্যন্ত? 0 পর্যন্ত না? তো আমি V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 4 লিখতে পারি কিনা? ভোল্টেজ হচ্ছে এটা, আর হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে এটার, এই শাখার রেজিস্ট্যান্স কত? 4 না? বুঝছো? ওকে, তো আমরা I1 ইকুয়ালস টু লিখতে পারি কি? V1 মাইনাস 0 দেয়া না দেয়া সমান কথা। V1 আমি ডিরেক্ট V1 বাই 4 লিখে দিতে পারি, ঠিক আছে। I2 ইকুয়ালস টু কি লিখতে পারি? এই I2 এখানে কি আছে? এই পাশে আছে V1, এই পাশে আছে কি V2, আর তোমার হচ্ছে I2 এর ওহম কত? 8। হ্যাঁ, তাহলে I2 ইকুয়ালস টু কি লিখতে পারি? V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 8 লেখা যায়। রেসপন্স করো রে ভাই, তাড়াতাড়ি।
ওকে i3 ইকুয়ালস টু কি লেখা যায় v1 আর এর এন্ডিং কই v3 তে আসছে না এই যে i3 v1 মাইনাস v3 i2 ছিল v1 মাইনাস v2 আর i3 কি একবারে v3 তে চলে গেছে না তো আমরা কি লিখতে পারি v1 মাইনাস এই যে এটা স্টার্টিং এটা এন্ডিং মাইনাস v3 আর এটার ওহম কত 2 ওহম আর কারেন্ট যেগুলোর মান দেওয়া আছে এগুলো তো ডিরেক্টলি লেখা যায় এখন এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করো -5 v1 বাই 4 মাইনাস v1 বাই 8 এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে v2 বাই 8 মাইনাস v1 বাই 2 এই মাইনাসে মাইনাসে প্লাস v3 বাই 2 মাইনাস 3 ইকুয়ালস টু আমরা এটা 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2 লিখে দিতে পারি ইকুয়ালস টু 0 এতটুকু বুঝছো ওকে এখন দেখো তুমি এখন ক্যালকুলেটরে কাজ করবা ক্যালকুলেটরে কি এই যে দেখো v1 তিনটা আছে না এই তিনটা v1 যোগ করো কিভাবে যোগ করবা দেখো ক্যালকুলেটরে প্রথম আছে মাইনাস দেখতে পাচ্ছ কি না -1 ডিভাইডেড বাই 4 এখানে v1 বাই 4 আছে না v1 এ 1 ধরে নিবা v1 বাই 4 তারপর আছে মাইনাস v1 বাই 8 তারপর v1 বাই 4 মাইনাস v1 বাই 8 মাইনাস v1 বাই 2 এগুলো সবগুলো যোগ করো মাইনাস v1 বাই 4 দিয়ে নিলা তারপর হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড 8 মাইনাস 1 ডিভাইডেড 2 তিনটা যোগ করে ইকুয়াল চাপলে কত আসে -7/8 আসে না দেখা যায় -7/8 আসে কিনা কিভাবে যোগ করছি বুঝছো তো নাকি ওকে তো এখানে আমি কি লিখে দিতে পারি 2টা ওই পাশে পার করি আর কি এখানে লিখে দিই মাইনাস v1 এই v1 যোগ করে আমরা কত পাইছি 7টা আগে লেখো বাই 8 পাইছি না তার সাথে আমি যেহেতু v1টা যোগ করার সময় ধরি নাই v1টা ক্যালকুলেটরে উঠানো যায় না এই জন্য আমি v1টা এর সাথে লাগাই দিছি জাস্ট v1 যোগ হয়ে গেল প্লাস v2 বাই 8 প্লাস v3 বাই 2 ইকুয়ালস টু 0 2 ইকুয়ালস টু -2 এই 2টাকে ইকুয়ালের এই পাশে নিয়ে আসছি -2 এটা একটা সমীকরণ বুঝছো এতটুকু কি 7 এই ক্যালকুলেটরে কি করলাম এতক্ষণ 7/8 আসছে না -7/8 আসছে কিনা হ্যাঁ তার সাথে v1 ধরি নাই আমি এটাকে 1 ধরে নিছিলাম এই জন্য উপরে v1 লাগাই দিছি জাস্ট বুঝছো এবার ওকে একটা নোটে কেসিএল দেয়া হইলো এরপর আমরা v2 নোটে কেসিএল দিব v2 নোটে কেসিএল দাও কেসিএল at v2 নোটে কেসিএল দিলে এর আগত কারেন্ট কি i2 কারেন্ট আগত i5 নির্গত আর i4 নির্গত হয়ে গেছে i2 কারেন্ট v1 এর দিকে v2 এর দিকে যাচ্ছে i5 কারেন্ট বের হচ্ছে i4 কারেন্ট বের হচ্ছে এজন্য i2 আগত বাকি দুইটা নির্গত তো i2 ইকুয়ালস টু আমরা কি লিখছিলাম এই যে এটা डायरेक्टली বসায় দাও এখানে সামনে প্লাস আছে v1 i2 ইকুয়ালস টু কি হবে v1 - v2 ডিভাইডেড বাই 2 v1 - v2 ডিভাইডেড বাই 2 i2 ইকুয়ালস টু এটা লেখা যায় কি না ওকে এরপর হচ্ছে আমরা কি করব i5 এর মান কত i5 এর মান হচ্ছে v2 বাই 5 লেখা যায় এটার না সরি এটার হচ্ছে 2 v2 বাই 2 লেখা যায় i5 কত স্টার্টিং মাইনাস এন্ডিং ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স
লেখা যায়? ওকে, নেক্সট ওয়ান হচ্ছে I4 ইকুয়ালস টু কি লিখবো আমরা? স্টার্টিং এন্ডিং, তার মানে হচ্ছে V2 মাইনাস V3 ডিভাইডেড বাই এর ওহম কত 4 ইকুয়ালস টু 0 লেখা যায়? ওকে, এখন এটাকে সিম্পলিফাই করো। V1 বাই 2 মাইনাস V2 বাই 2 মাইনাস V2 বাই 2 মাইনাস V2 বাই 4 প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল V3 বাই 4। ঠিক আছে, এখন তুমি V2 গুলো যোগ করো। এখানে একটা V2, এখানে একটা V2, এখানে একটা V2। নোডাল অ্যানালাইসিসে একটা জিনিস খুব সহজভাবে বোঝা যায় যে তোমার অঙ্ক ঠিক হচ্ছে কিনা, সেটা বোঝার একটা ট্রিক আছে। কি ট্রিক? তুমি যেই নোট ধরবা সেই নোটের ভোল্টেজ মাইনাস আসবে আর সেগুলোই বেশি আসবে, বাকি একটা একটা করে আসবে। V2 একটা আসছে, V3 একটা আসছে। আমি V1 নোট ধরছি, V1 এ মাইনাস আসছে। দেখো V2 নোট যখন ধরছি V2 অনেকগুলো আসছে, V1 আর V3 একটা একটা আসছে, আর V2-র সামনে সবগুলো মাইনাস আসছে। এটা হচ্ছে ট্রিক, যেই নোট ধরবা সেই নোটের সামনে মাইনাস আসবে। ঠিক আছে, তো V2 যোগ করো। V2 যোগ করলে কি হবে? মাইনাস হাফ মাইনাস 1/2 মাইনাস 1/2 মাইনাস 1/4। ঠিক আছে, এটা করলে আসে মাইনাস 5/4, মাইনাস 5/4 আসে V2 এর মান। তো আমরা শুরুতে V1 লিখে নেই, V1 ডিভাইডেড 2, এই সবগুলো মাইনাস আছে, এই জন্য মাইনাস 5 V2/4। V2 এর তিনটা যোগ করে আসছে 5/4, জাস্ট V2 অ্যাড করে দিছি, প্লাস V3/4 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এরপর হচ্ছে KCL at V3 নোট। হ্যাঁ, V3 নোটে KCL দাও। এই নোটে KCL দিলে কি হবে? 3 আগত, এই 3 কারেন্ট আগত, তারপর হচ্ছে এই I3 কারণও আগত, I4 কারেন্ট আগত, এই I6 শুধু হচ্ছে নির্গত। I6 কি শুধু নির্গত না? বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার? ওকে, তো এখন আমরা কি করব? এখন হচ্ছে I3 এর মান কত? I3 কই? এই যে I3 এর মান হচ্ছে V1 মাইনাস V3 না? এই যে I3 এর মান বসাইছি কি? V1 মাইনাস V3/2, V1 মাইনাস V3/2। ঠিক আছে, I4 এর মান কি হবে? I4 এর মান V2 মাইনাস V3, V2 প্লাস আছে V2 মাইনাস V3/4 লেখা যায়? লেখা যায়? ওকে, এরপর হচ্ছে I6 যখন দিবা, I6 এ একটু ভেজাল আছে। I6 এ কি ভেজাল? দেখো I6 এর মাঝখানে কিন্তু একটা ভোল্টেজ সোর্স আছে। এটাকে বলছি আমি V3, এখানে 12 ভোল্ট আছে, এরপর আছে এখানে 0 ভোল্ট, এরকম আছে। যদি মাঝখানে ভোল্টেজ সোর্স থাকে তাহলে কি করবা? স্টার্টিং ভোল্টেজ কত? V3, এন্ডিং ভোল্টেজ হচ্ছে -0, আর হচ্ছে এই প্রান্তে যাইতে গেলে সেকেন্ড সাইন যেটা প্লাস বাদে -12 ভোল্ট নিবা, ডিভাইডেড বাই 8। বুঝতে পারছো? যদি মাঝখানে ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটা সেকেন্ড সাইন নিবা। বুঝা গেছে? যদি এই শাখার মধ্যে ভোল্টেজ সোর্স থাকে, যদি এই শাখার মধ্যে ভোল্টেজ সোর্স থাকে তাহলে কি করতে হবে? স্টার্টিং ভোল্টেজ মাইনাস এন্ডিং ভোল্টেজ, এটা তো আগের নিয়ম। এই যে স্টার্টিং ভোল্টেজ মাইনাস এন্ডিং ভোল্টেজ করলাম, আর যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে ভোল্টেজ সোর্সের দ্বিতীয় প্রান্ত অর্থাৎ মাইনাস প্রান্ত নিবা, -12 ভোল্ট লিখে দিবা, ডিভাইডেড বাই এই যে ওহমটা থাকবে সেটা। ক্লিয়ার? ওকে, তো আমার I6 এর মান হবে ওইটা মাইনাস I6 এর মান কি লিখেছি আমরা? V3 মাইনাস 12 ভোল্ট মাইনাস 0 ভোল্ট, এটা লেখার দরকার নাই, ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এটাকে সিম্পলিফাই করলে লেখা যায় কত? 3 প্লাস V1/2 মাইনাস V3/2
প্লাস v2/4 মাইনাস v3/4 মাইনাস v3/8 মাইনাসে মাইনাসে প্লাস 12/8 ইকুয়ালস টু 0 লেখা যায়? লেখা যায়? ওকে, এখন তোমরা হচ্ছে তোমাদের কাজ দিলাম হচ্ছে v3 কত হয় এটা বের করো ক্যালকুলেটারে। 12/8 করলে আসে 3/2, 3/2 প্লাস 3 করলে কত আসে? 9/2 আসে না? এই 3 আর 3/2 যোগ করলে কত আসে? 9/2 আসে কিনা? সে 9/2 আমি ইকুয়ালের ওই পাশে লিখলাম। 9/2 আসে। 3 প্লাস 3/2 করলে কত আসে? কথা কয় না। এই এক যোগ করতে কতক্ষণ লাগে রে ভাই তোমাকে? থ্রি প্লাস 3/2 যোগ করতে পারতেছো না তোমরা? আচ্ছা, আর তাহলে এই তিনটা করলে কত আসছে? 7/8। এই তিনটা আমি আরেক লাইন আমি লিখতেছি না, জাস্ট এগুলো মুছাই দিচ্ছি আর কি, জায়গা নাই নিচে এই জন্য লিখতেছি না। আমরা লিখতে পারি কি -7/80। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। v1/2 প্লাস v2/4 মাইনাস 7v3/8 ইকুয়ালস টু -9/2। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এই তিনটা সমীকরণ সলভ করতে পারবা না? এখন সলভ করতে পারবে এই সমীকরণ ক্যালকুলেটরে? কেমনে সলভ করে জানো তো নাকি? শিখাই দিয়েছিলাম যে, শিখাইতে দিয়েছিলাম, ভুলে গেছো নাকি? দেখো, এই যে মেনুতে যাবা, মেনুতে যাবা, তারপর হচ্ছে ডিরেক্ট তুমি কি চাপবা? এটা কত নম্বরে আছে? হ্যাঁ, মেনুতে যাবা, ডিরেক্ট তুমি হচ্ছে এই যে এটা চাপবা। এটা চাপলে দুইটা আসবে, একটা সিমুলেশন ইকুয়েশন আর একটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। হ্যাঁ, একটা সিমুলেশন ইকুয়েশন আর একটা পলিনোমিয়াল ইকুয়েশন। তো তুমি 1 নম্বরে চাপবা সিমুলেশন ইকুয়েশন। কয়টা সমীকরণ সমাধান করতে চাচ্ছ? 3টা। তাহলে 3 দিয়ে নিবা। তাহলে প্রথম সমীকরণের ভেরিয়েবল কি? -7/8 আছে না? লিখবা এখানে -7/8 ইকুয়াল, দ্বিতীয়টাতে কি আছে? 1/8, তৃতীয়টাতে আছে 1/2, দ্বিতীয়টাতে আছে 1/8 ইকুয়াল, তৃতীয়টাতে আছে 1/2 ইকুয়াল, আরে 1 আসবে না কেন? তাইলে ভুল চাপতেছো। 1/2 আসবে না কেন? তোমার কি ক্যালকুলেটর? আরে মডেল কত সেটা বলো। ওগুলা দিয়ে হবে না, এই যে সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, ওরা ছোটখাটো ক্যালকুলেটর দিতে হবে না। 99 কত? 99 কত? 1। আচ্ছা, আমি সমাধান করি, তারপর দেখাচ্ছি কিভাবে আনা লাগে। এরপর হচ্ছে 1/2 ইকুয়ালস, ইকুয়ালের পরে -2 আছে, -2 দিয়ে নিলা, শেষ। পরের সমীকরণে চলে আসছে। পরের সমীকরণের এটা প্রথমে আছে হাফ, 1/2 ইকুয়াল দিলা, পরেরটায় আছে -5/4, -5/4 ইকুয়াল দিলা, তারপরে আছে 1/4 ইকুয়ালের পরে 0 আছে, এজন্য আমরা 0 ইকুয়াল দিয়ে থার্ড নাম্বার সমীকরণে আসলাম। থার্ড নাম্বার প্রথমে আছে 1/2, v2তে আছে 1/4, এটা হয় নাই, 1/2, তারপরে আছে 1/4। দেখতে পাচ্ছ তো নাকি? আমি ক্যালকুলেটরে চালাচ্ছি, দেখা যায়। তৃতীয়তে আছে -7/8
8 ইকুয়ালস টু, ইকুয়ালের পরে আছে -9/2, -9/2 সবগুলা দেয়া শেষ, ইকুয়াল চাপবা, শেষ। এখন হচ্ছে ডিরেক্টলি তোমার V1 V2 V3 বের হবে, সবগুলো দেওয়া শেষ না আমার। এখন এরপরে যদি আবার ইকুয়াল চাপো তাহলে প্রথম যে মানটা আসবে এই মানটা ভগ্নাংশ আকারে আসছে, এই যে এস ডি চাপ দিলে সেটা তোমার দশমিক আকারে চলে আসবে। এটা হচ্ছে V1 এর মান, যেটা এক্স এর মান সেটা V1 এর মান, V1 এর মান হচ্ছে 10.97 ভোল্ট। এরপর আরেকটা চাপ দিবা, তখন ওয়াই এর মান আসবে, সেটা হচ্ছে এটাকে দশমিক থেকে এসডি দিয়ে তোমার দশমিকে নিয়ে আসবে ভগ্নাংশ থেকে। এটা হচ্ছে V2 এর মান 7.07 ভোল্ট। এরপর V3 এর মান আরেকটা ইকুয়াল চাপ দিলে V3 এর মান বের হবে, V3 এর মান বের হবে হচ্ছে 13.43 ভোল্ট। ঠিক আছে, এইগুলো এই তিনটাই হচ্ছে আনসার।